আজকে আজকে মূলত কথা বলবো গতকাল ভোট হয়ে গেছে ৪র্থ দফার। এখন ৪র্থ দফায় যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে, তার মধ্যে মূল উল্লেখযোগ্য কতগুলো কেন্দ্র নিয়ে জিততে পারে বিজেপি এবং টিএমসি এবং কংগ্রেস, সিপিএম, এই নিয়ে একটু কথা বলা দরকার। আমরা দেখছিলাম যে গতকালের যে ভোটের রেজাল্ট সেখানে দাঁড়িয়ে সবথেকে উল্লেখযোগ্যভাবে একটি জিনিস বেশ আলোচিত ছিল, সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর। দেখুন ৪র্থ দফায় ভোট হয়েছে বহরমপুরে। এখন এই বহরমপুর আসন নিয়ে একটুখানি কথা না বললে নয়। তার কারণ হচ্ছে বহরমপুর আসনে যিনি প্রার্থী, বাম সমর্থন নিয়ে অধীর চৌধুরী কতটা ভোটে জিততে পারেন সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। তার কারণ হচ্ছে বিগত দিনের তথ্য পরিসংখ্যান দেখারও প্রয়োজন নেই। অধীর চৌধুরী একটা ব্র্যান্ড। সবাই তো ব্র্যান্ড তৈরি করতে পারে না। কিছু মানুষ ব্র্যান্ড তৈরি করতে পারে। তার মধ্যে অধীর চৌধুরী একজন। তার কেন্দ্রটিকে আমি বাদ দিচ্ছি। তিনি জিতছেন এখানে। ২ নম্বর হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর সিটিতে কৃষ্ণনগর কেন্দ্রটি বেশ একটা রাজা ব্যাপার আছে সেই কৃষ্ণচন্দ্রের সময় থেকে, এবং সেখানে একটি এলিট ব্যাপার আছে। সেখানে কিন্তু মহুয়া মৈত্র জিতে আসছে। সম্প্রতি সংসদে তার একটা বিতর্কিত একটা ব্যাপার-স্যাপার ঘটেছে। সেজন্য তিনি একটু ব্যাকফুটে। কিন্তু মহুয়া মিত্রের কিন্তু একটা নিজস্ব পকেট ভোট আছে। যেহেতু ওখানে শাসক দল টিএমসি, তার একটি নিজস্ব সংগঠন আছে। সেই সংগঠনের থেকে এই ভোটগুলি পাওয়া যাবে বলে মনে হয়। এ গেল কৃষ্ণনগর। কৃষ্ণনগরের পরে আমি আলোচনা করব, কৃষ্ণনগরে কিন্তু এই 50-50 লড়াই। সেখানে রাজমাতাও জিততে পারেন, আবার মহুয়া মৈত্রও জিততে পারেন। এরপর রানাঘাট। দেখুন, রানাঘাট কেন্দ্রটি না বেশ গোলমেলে কেন্দ্র। কিছু জায়গায় কিছু প্রার্থী থাকে। তাদের জেতা হারা অতটা কিন্তু হাইলাইটেড হয় না। যেমন ধরুন ক্রিকেটে আমরা যদি সেভাবে দেখি যে ক্রিকেটে রাহুল দ্রাবিড়, তিনি কন্টিনিউ খেলে যাচ্ছেন। ঠিক ওখানে কিন্তু জগন্নাথ সরকার, প্রত্যেকেরই প্রেডিকশন আলাদা। জগন্নাথ হারবে, জগন্নাথের নামে এই আছে, জগন্নাথের নামে ওই আছে, জগন্নাথ হেরে যেতে পারে। আমার যতটুকুনি ধারণা, যা মনে হয়েছে, সেটি হচ্ছে জগন্নাথ সরকার কিন্তু হারছেন না এখানে। জগন্নাথ সরকার এখানে জিতছে, এবং মার্জিন কমলে কমতে পারে, কিন্তু জগন্নাথ সরকার এখানে জিতবেন রানাঘাট আসনটিতে। এরপরে যে আসনটি নিয়ে কথা বলা দরকার সেটি হচ্ছে জগন্নাথ সরকারের পরে বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্ব নিয়ে অতটা হাইলাইটেড নয়, সেখানে 50-50 লড়াই। তারপরে আছে বর্ধমান দুর্গাপুর, চমৎকার লড়াই। ওই যে বললাম অধীর চৌধুরী ব্র্যান্ড, দিলীপ ঘোষ কিন্তু একটা ব্র্যান্ড। এদের এতটা পাকা, এদের রঙগুলো গায়ের, সহজে ওঠে না। দিলীপ ঘোষ এখানে চোখ বন্ধ করে জিতবেন। এরপরে চলে আসি আসানসোল। আসানসোল একটু গোলমেলে লেগেছে, কে জিতবে সেটা নিয়ে আমি অতটা মানে শিওর নই আসানসোল নিয়ে। এরপরে বোলপুর আর বীরভূম। দেখুন, অনুব্রতর গড় হিসেবে পরিচিত, সেখানে অনুব্রতহীন বোলপুর, বীরভূম, টোটাল বীরভূমটা যদি ধরি, অনুব্রতহীন যদি একটা বীরভূম কেন্দ্র ধরা হয়, সেখানে কিন্তু শাসক দলের কাছে চ্যালেঞ্জ আছে যে বোলপুর কি জিততে পারবে শাসক দল। এখানে অনুপম হাজরা অতটা এক্সপেক্টার নয়, ওরা অতটা এক্সপেক্টার হবে না। সেক্ষেত্রে আমার একটু দেখার আছে যে বোলপুর, বীরভূম, অনুব্রতহীন কিভাবে মানুষের রিয়াকশনটা কি হয়। এখানে কোনো প্রেডিকশন কাজ করবে না বোলপুর, বীরভূম নিয়ে। সেখানে দেখার আছে। যদি টিএমসি জেতে খুব মার্জিন কমে যাবে কিন্তু। আর যদি বিরোধীরা জেতে তাদেরও খুব কম মার্জিন থাকবে। এ গেল ৪র্থ দফার নির্বাচনের মোটামুটি ফল। ৪র্থ দফার নির্বাচনের পর আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, মানুষ ব্যারাকপুর নিয়ে বেশ কিন্তু উৎসাহী হয়ে রয়েছে। কারণ ৫ম দফার ভোট যেখানে, সেখানে কিন্তু মানুষ ব্যারাকপুর নিয়ে বেশ একটা আ এতে আছে। তার কারণ হচ্ছে ব্যারাকপুরে অর্জুন সিং দাঁড়িয়েছেন। দেখুন, এ ভোটটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, এবং এখানে নরেন্দ্র মোদী জিতছেন এটুকুনি ধরে নেওয়া যায়। তার কারণ নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে বিপুল সংখ্যায় এমপি বাড়াতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার জানে যে অর্জুন সিং এর ভোট ক্যারিশমা আছে। তার মিনিমাম ৩ থেকে ৪টে থানায় তার একটা প্রভাব আছে। সেটিকে যতটা সম্ভব কাজে লাগিয়ে অর্জুন সিংকে একটা মেম্বারশিপ দেওয়া এবং সেখানে মোদির হাত শক্ত করা। এই যে এর সমীকরণ নিয়ে বিজেপি এগোচ্ছে, একদম সঠিকভাবে এগোচ্ছে। অপরদিকে ব্যারাকপুর কেন্দ্রে কিন্তু খুব ভালো একজন প্রার্থী দিয়েছে টিএমসি, পার্থ ভৌমিক। দেখুন, সব প্রার্থী খারাপ এটা তো হতে পারে না। পার্থ ভৌমিক কিন্তু যথেষ্ট ওজনদার এবং যথেষ্ট ভালো একটি প্রার্থী। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের সঙ্গে লড়াইটা অর্জুন সিংয়ের। কেন্দ্রীয় নেতারা আসছেন একের পর এক, তারা অর্জুন সিংয়ের পক্ষে সভা করছেন। চারটিখানি ব্যাপার হবে না, ব্যারাকপুরে নজর থাকবে। এবং ব্যারাকপুরে কিন্তু আমি বলে দিচ্ছি, বোমাবাজি, দাঙ্গা এগুলো চলতেই থাকবে। কারণ শেষ বাটন কার হাতে থাকবে ব্যারাকপুরের,
সরকার পার্থভৌমিক মানে রাজ্য সরকারের হাতে, আর অর্জুন সিং চাইবে আমার হাতে রাখতে। অর্থাৎ অর্জুনকে নাকি ঠকানো হয়েছে, অর্জুন বলছেন তার একটা রাগ প্রতিহিংসা আছে, সেটা তিনি কতটা ভোটে এফেক্ট ফেলতে পারেন সেটা দেখার আছে। আমি এরপর একটা আসন নিয়ে আলোচনা করব, বনগা। দেখুন বনগা মানে মতুয়া সম্প্রদায়ের একটি বিপুল বিপুল একটি ইয়ে আছে। এখন সেটিকে কে কতটা কাজে লাগাতে পারে মতুয়া সম্প্রদায়কে, সেটা কিন্তু দেখার। আমার যতটুকুনি ব্যক্তিগত ধারণা, মতুয়া সম্প্রদায় নিয়ে যদি কেউ বেশি লড়াই করে থাকে সেটি হচ্ছে মমতা ব্যানার্জি, তাদের ওই ভোট ব্যাঙ্কগুলোকে কাছে পেতে চাওয়া। অপরদিকে বিজেপির কৌশলগত যে আম, অবস্থান এবং শান্তনু ঠাকুরের যে একটা আম, পরিশুদ্ধ ভাবমূর্তি, সেটিকে কিন্তু কাজে লাগিয়ে বিজেপি মোটামুটি বনগাঁ কেন্দ্রটি দখলে রাখবে। রাখবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। উত্তরবঙ্গের পরে সব থেকে সেফ সিট কিন্তু অবশ্যই বনগাঁ, এটা কিন্তু বলতেই হয়। এরপর উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এসব জায়গায় ভোট আছে। এসবগুলো নিয়ে নাই পরে আলোচনা করব। আসলে অর্জুন সিং এর দিকে তাকাতে হবে, তার কারণ অর্জুন সিং কতটা লড়াই দিতে পারে এবং শেষ মুহূর্তে এই দলবদল, এই ঘোড়া কেনাবেচার খেলায় অর্জুন সিং কতটা বাজি মারতে পারে সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা বলে দিই, এই ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট এবং এই ভোটে অর্জুন সিং তার ক্যারিশমা দেখাবেন এবং শেষ মুহূর্ত অবধি তিনি মাটি ছাড়বেন না, এটুকুনি আপাতত বলা যায়। অপরদিকে পার্থ ভৌমিকের সঙ্গে লড়াইটা কিন্তু জমে যাবে। মমতা বালা ঠাকুরের সঙ্গে যে শান্তনু ঠাকুরের লড়াই দীর্ঘদিন ধরে, এই মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংককে ভাগাভাগি করা শেষ পর্যন্ত কাঠঝুলিতে কতটা যাবে সংশয় আছে, সেটা নিয়ে এত তাড়াতাড়ি হিসাব করা যাবে না। আপাতত এই ছিল প্রতিবেদন। বর্ধমান দুর্গাপুর নিয়ে কথা বললাম, বনগাঁ নিয়ে কথা বললাম এবং ব্যারাকপুর নিয়ে কথা বললাম। আসলে কিছু কিছু জায়গায় কিছু কিছু ওজনদার প্রার্থী থাকে, তাদের নিয়ে কথা বলতেই হয়। আপাতত এই ছিল আজকের টপিক। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোথায় কোথায় খামতি থাকলো।